প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রধান তথ্য কমিশনার এবং যোগাযোগ ও গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর গোলাম রহমান। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে। তো অনুষ্ঠানের রীতি অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ট্রাম্পের জাদুকরী জয়। বাংলাদেশ প্রতিদিন, যে কারণে ইতিহাস গড়া হলো না হিলারির। মানব জমিন, সিনেট হাউসও রিপাবলিকানদের দখলে। আমাদের সময়, ট্রাম্পের ট্রাম্প কার্ড। সকালের খবর, নীরব ভোটারদের ভোটেই বিজয়ী ট্রাম্প। নূর হোসেন দিবস আজ। জয় জয় দিন, ট্রাম্পকে সস্ত্রীক ঢাকায় আমন্ত্রণ প্রধানমন্ত্রীর। মানবকণ্ঠ, ধনকুবের ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট, বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। দৈনিক ইনকিলাব, হোয়াইট হাউস রেভলিউশন, বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। ভোরের কাগজ, ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। আলোকিত বাংলাদেশ, বিজয় ভাষণে অন্য এক ট্রাম্প। আমাদের অর্থনীতি, 240 বছরের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অরাজনৈতিক প্রেসিডেন্ট। ভোরের সূর্যোদয় হবেই ওবামা। দৈনিক দিনকাল, শহীদ নূর হোসেন দিবসে খালেদা জিয়ার বাণী, গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ ত্যাগের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান। বণিক বার্তা, বিজেএমই এর অপকর্মের সঙ্গী ছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। দৈনিক সংগ্রাম, যে কারণে মার্কিন নির্বাচনের জরিপ ভুল হলো। দৈনিক করতোয়া, ট্রাম্পের ঐতিহাসিক জয়, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট ট্রাম্প। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ট্রাম্প উইন্স ইন স্টানিং আপসেট। দ্য বাংলাদেশ টুডে, স্টানিং ভিক্টরি ফর ট্রাম্প। ঢাকা ট্রিবিউন, ট্রাম্প ট্রাম্পস। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রে, বলার অপেক্ষা রাখে না। প্রধান শিরোনাম, আশপাশের সমস্ত শিরোনাম মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে, নির্বাচনের ফলকে ঘিরে। আমরা গতকাল পর্যন্ত দেখেছিলাম যে এমনকি নির্বাচনের ফল যখন ঘোষণা করা হচ্ছিল দিনের বেলায়, তখনও প্রথম দিকে অনেকেই মনে করতে শুরু করেছিলেন, আশা করছিলেন, ধারণা করছিলেন যে হিলারি ক্লিন্টনই বিজয়ী হবেন, কেননা শেষ দিকের জরিপের ফলগুলো তেমন বলছিল। এক্সিট পোলেও নাকি সেরকমই দেখা গিয়েছিল, যে ভোটাররা ভোট দিচ্ছিলেন তাদের চেহারা দেখেও মনে হচ্ছিল বা কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে হিলারি ক্লিন্টন জিতবেন। মার্কিন গণমাধ্যম, বাংলাদেশি গণমাধ্যম, বিশ্বের কোথাওই এমন চিত্র পাওয়া যায়নি যে ট্রাম্প জিততে পারেন। কিন্তু আজ শিরোনাম, জাদুকরী জয় ট্রাম্পের। ধন্যবাদ। বরাবরই লক্ষ্য করা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন অনেক মজা, অনেক কৌতূহল, অনেক বিস্ময় উপহার দেয়। এবার ট্রাম্পের বিজয়, প্রতিটি পত্রিকাতে একই খবর আসলে, এবং যে বিজয় কেউ বলছেন জাদুকরী, কেউ বলছেন ট্রাম্পের ট্রাম্প। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন এই দীর্ঘ উভয় পক্ষের ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সুদীর্ঘ বিতর্ক, সুদীর্ঘ প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং যে তাদের যে ক্যানভাস বলতে আমরা যা বুঝি, এটা যেভাবে চলেছে, তাতে করে অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ এটা মনে করেছে যে রাজনীতিতে আমরা যতটা নোংরামি করি তার চাইতে বোধহয় বেশি নোংরামি মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্রাম্প, বিশেষ করে তার বক্তব্যে, তার আচার আচরণে, তার বডি ল্যাঙ্গুয়েজে এটা প্রকাশ করেছে। এখন এত কিছুর পরেও তারপর ট্রাম্প বিজয়ী হয়েছে, এটা একেবারে নিশ্চিতভাবে আমার মনে হয় বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে। যেমন ভাবে দেখেছি আমরা সকালে যখন সিএনএন কিংবা অন্য চ্যানেলগুলো তো দেখাচ্ছিল যে ডেমোক্রেট দলের যারা সমর্থক তারা ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে, এরকম দৃশ্য দেখা গেছে। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষও যথেষ্ট
মন খারাপ করেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ট্রাম্প যেভাবে আচরণ করেছেন, বিশেষ করে তার যে নির্বাচনী ঘোষণা, বিশেষ করে নির্বাচন উপলক্ষে যে বিষয়গুলোকে তিনি প্রাধান্য দিয়ে বলেছেন, তার মধ্যে অন্যতম ছিল অভিবাসীদের নিয়ে এবং মুসলমানদের নিয়ে এবং বিভিন্ন কালার, রেস ইত্যাদি সম্পর্কে। এবং এমন ধরনের মন্তব্য ছিল যা নাকি আমাদের মতো সভ্য সমাজে চিন্তা করা যায় না। আর আমেরিকার মতো একটি উন্নত দেশ বলে তারা দাবি করে, আমরা মনে করি একটি সমৃদ্ধশালী দেশ, একটি সম্পদশালী দেশ, ক্ষমতাধর দেশ, সুতরাং তাদের কাছে এই বিষয়টা আমরা আশা করি না। কিন্তু তারপরে দেখা গেছে যে ট্রাম্পের বক্তব্য এইভাবে এসছে। এটাও ঠিক যে ট্রাম্প তো আসলে রাজনীতিবিদ না, তিনি ব্যবসা করেছেন। বাপের ব্যবসা ছিল মানে স্টেট, মানে কি বলে, বাড়িঘর বেচা কেনা নিয়ে, রিয়েল এস্টেটের ব্যাপারে। আর তার কোম্পানিতে এসে পরে অবশ্য ট্রাম্প সে কিন্তু ব্যবসায় ভালো করেছে এবং ব্যবসা যখন নিজের হাতে নিয়েছে, বাপের ব্যবসা, তখন সে ধীরে ধীরে এগিয়ে গেছে এবং তার ব্যক্তি জীবনে দেখা যায় যে সে অনেক চমকও দিয়েছে। সে ফিল্মে অভিনয় করেছে, মডেলিং করেছে, টেলিভিশনে উপস্থাপনা করেছে এবং বিয়ে করেছে ব্যক্তিগতভাবে। হলো উনি তো এখন স্টার এবং পাবলিক ফিগার, তিনটি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই তার স্ত্রী হয় সিনেমার শিল্পী ছিলেন, অভিনেত্রী ছিলেন, কিংবা বড় ধরনের মডেল ছিলেন। তো সুতরাং তার এক ধরনের এই যে ইমেজ বিল্ডিং হয়েছে, সেটা স্টারদের অনেক ক্ষেত্রে হয় যে অনেক নেগেটিভ বিষয়গুলো পত্রপত্রিকা কিংবা গণমাধ্যমে অনেক বড় করে দেখা দেয়। হয়তো ট্রাম্পের এটা নেগেটিভ হলো, জিনিসটা পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে একটা সময়। এটা একটা বড় ব্যাপার। আরেকটি হচ্ছে যে ট্রাম্প যখন নিজের কথা বলেছেন, সেই সাথে সাথে উনি যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন সেগুলোর উপরে আঘাত এনেছেন এবং এই আঘাতটা খুব ভয়াবহ বলে আমাদের মনে হয়েছে। যেমন উনি বলেছেন নির্বাচন তার পক্ষে যাবে, উনি জয়লাভ করবেন, এটা বলতেই পারেন ক্যান্ডিডেট হিসেবে, কিন্তু নির্বাচনের ফল তার পক্ষে না হলে উনি নির্বাচনের ফল মানবেন না, এগুলো বলা হয়েছে। এবং নির্বাচনে জিতে উনি তার প্রতিপক্ষকে বলেছেন, হিলারিকে, তিনি ফাঁসিতে ঝোলাবেন, নানান স্ল্যাং ইউজ করেছেন। সুতরাং এই যে অবস্থাটা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নির্বাচনে আমরা অন্ততপক্ষে এটা সভ্য গণতান্ত্রিক চর্চায় তার যে ভূমিকা, সেটা অনেকেই তার কাছ থেকে আশা করেননি। এখন এটা হতেই পারে যে তিনি যেহেতু রাজনীতি করতেন না এবং সফল ব্যবসায়ী ছিলেন এবং আমেরিকার 200 ধনী লোকের মধ্যে তার স্থান আছে, সুতরাং বুঝতে হবে যে তার অবস্থাটা নড়বড়ে না। তার আর্থিক যে সফলতা, সেই সফলতার গুণে হয়তো তিনি যা খুশি তাই বলে ফেলেছেন এবং যে কারণে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে এবং এই ক্ষোভ কিন্তু ট্রান্সলেটেড হয়নি কাস্টিং, মানে ভোট কাস্টিং এ। বিষয়টা হলো এই জায়গায়। তাহলে কেন হয়নি সেই জায়গাটা বোধহয় আমাদের একটু বিশ্লেষণ করা দরকার। সেটি হচ্ছে যে কে, মানে কোন দল কিংবা কোন প্রার্থী, অর্থাৎ হিলারি কাদেরকে টার্গেট করে এগিয়েছেন আর ট্রাম্প কাকে টার্গেট করে এগিয়েছেন। আমরা দেখি যে ডেমোক্রেটদের একটা অ্যাপিল ছিল যে তারা ওই সাধারণ মানুষ, তারপরে অভিবাসী, তারপরে বিভিন্ন একটু পিছিয়ে পড়া মানুষ, তারপরে যারা ওই মেডিকেল কেয়ার যারা পায় না তাদের, এরকম ধরনের লোকজনকে খুব টার্গেট করে বক্তব্য দিয়েছেন এবং তাতে হয়েছে যে তাতে করে মানে ইকোনমিক্যালি একটা যারা একটু কম সম্পন্ন তারা হয়তো হিলারিকে কিংবা ডেমোক্রেটিক পার্টিকে তারা হয়তো পছন্দ করেছেন, কিন্তু ভোটের ক্ষেত্রে কিন্তু তারও রিফ্লেকশন পুরোপুরি হয়নি। ধরা যাক সেখানে এশিয়ান, হিস্প্যানিক কিংবা
ল্যাটিনো কিংবা মুসলিম, এই যে নানান দেশের যে যারা ভোটার ওইখানে আমেরিকান হয়েছেন, তারা হয়তো ভোট দিয়েছেন, এটা ঠিক, কিন্তু যারা হোয়াইট তাদের মধ্যে খুব সিরিয়াস একটা প্রবণতা দেখা গেছে, এটা তারা শো করেননি। এবং যে কারণে এই নির্বাচনের ফলাফলটা একটু নীরব বিপ্লবের মতো হয়েছে, যে নীরবে তারা কাজটি করেছেন। এখন যারা ভোকাল ছিলেন, ওই যে বিভিন্ন রেইস, বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোত্র, এসব তারা কিন্তু একটু ভোকাল ছিলেন, সেটা মিডিয়াতে রিফ্লেক্টেড হয়েছে অনেকখানি, কিন্তু সেই রিফ্লেকশনটা ইট ওয়াজ নট এনাফ, এই হচ্ছে বিষয়টা। এবং আমরা দেখি যে নারী নেতৃত্বের একটা বিষয়, এটাও কিন্তু উল্লেখ করার মতো। কারণ হচ্ছে যে যখন এর আগের দফায় যখন ওবামা এবং হিলারির মধ্যে ওই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল নমিনেশন নিয়ে, তখনও কিন্তু হিলারি যথেষ্ট পপুলার ছিলেন, কিন্তু তারপরেও কিন্তু হিলারি শেষ পর্যন্ত সেই নমিনেশন কিন্তু তার হয়নি, হয়েছে কিন্তু ওবামার। এখন যে কারণে হিলারি এত পপুলার থাকার পরেও নমিনেশন পেলেন না, তার মানে ডেমোক্রেটদের মধ্যে ভিতরকার একটা বিষয়, একটা বিবেচনা ছিল। সেই বিবেচনাটা হলো যে নারী নেতৃত্বকে কতখানি আমেরিকাতে স্বীকার করা যায়, এটা একটা বড় ধরনের প্রশ্ন। অনেকে তো ভাবছিলেন যে আগের বার এক ধরনের বৈপ্লবিক ব্যাপার ঘটেছিল, যে গায়ের রং সাদা নন তেমন একজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং সেজন্য এবার আশা করা হচ্ছিল যে গতবার না হলেও এবার আরেক ধরনের বৈপ্লবিক ইতিহাস গড়ার একটি ব্যাপার তৈরি হবে, যে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, যার রাজনৈতিক ধারাবাহিকতা তো দীর্ঘ এবং অনেক পরিপক্ক। না, সেদিক থেকে একটা আশা করা গিয়েছিল, এটা অবশ্য ঠিক, কিন্তু সেটা তো প্রমাণিত হলো না। কারণ হচ্ছে যে আরো কতগুলো ফ্যাক্টর আছে এখানে। বিশেষ করে যখন হিলারি ক্লিন্টন তো সেক্রেটারি ছিলেন এবং ফার্স্ট লেডি ছিলেন, তো সেই দিক থেকে মানে অ্যাডমিনিস্ট্রেশনে, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে তারা বোধহয় হিলারিকে খুব বেশি পছন্দ করতেন না, এবং তাদের ভিতরকার ডিনামিক্সটা ছিল এরকম যে তারা তাকে মানে নামিয়ে নিতে চান, নামিয়ে ফেলতে চান, তাকে উঠে ধরতে চান না। এটা একটা ইন্টারনাল একটা ডিনামিক্স আছে। আরেকটি হচ্ছে যেমন এফবিআইয়ের যে ভূমিকা, ওই একইভাবে ওই অ্যাডমিনিস্ট্রেশন যদি বিবেচনা করা যায় আমেরিকার, সেখানেও দেখা যায় যে এফবিআইও কিন্তু খুব বেশি পছন্দ করেনি, সহ্য করেনি। কিন্তু একটা পর্যায়ে শেষ পর্যন্ত ওই তার ইমেইল নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে যে এর মধ্যে কোনো মানে ক্রাইম কিংবা সেসব কিছু পাওয়া যায়নি, কিন্তু তারপরেও তাকে নিয়ে যে টানা হেঁচড়াটা করা হলো, এটা তো নির্বাচনের আগে এটা তো একটা বড় ধরনের মানে ট্রমা, আমি বলবো যে বড় ধরনের একটা ট্রমাটাইজ করে ফেলেছে। এবং সেইখানে এই যে নারী নেতৃত্বকে নেওয়া এদের পক্ষে এখনো কঠিন, এটা ভাবতে আমাদের অবাক লাগে যে আমেরিকার মতো দেশে তারা সব জায়গায় প্রেসক্রিপশন দিয়ে বেড়াচ্ছেন, ডিকটেশন করে বেড়াচ্ছেন, দুনিয়া জুড়ে তারা নানান ধরনের সমাধান দিয়ে বেড়াচ্ছেন। জেন্ডার ব্যালেন্সের কথা বলছেন, জেন্ডারকে বড় ধরনের তারা উপরে তুলে ধরতে চান, কিন্তু নিজেদের বেলায় ততখানি তারা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আচ্ছা, অধ্যাপক গোলাম মোহাম্মদ, আরেকটি ব্যাপার আমরা যেমন বলছিলাম, কিছুদিন ধরে যে আলোচনা হচ্ছিল, সবাই ধুয়ে দিচ্ছিল যে রাজনৈতিক সংস্কৃতির অধঃপতনের একটা দৃষ্টান্ত ছড়াছড়ি দেখা গেছে এবার। ওই যে আপনি যেটি বলছিলেন যে ট্রাম্পের বক্তব্য না, সবকিছু মিলেই, কথাবার্তা মিলে, কিন্তু নির্বাচনের পরপর কিন্তু আমরা আবার সম্পূর্ণ ভিন্ন চিত্রটি দেখলাম। সঙ্গে সঙ্গে যখন পূর্ণাঙ্গ ফলাফলও মানে সংখ্যার দিক থেকে পূর্ণ হয়নি ফল প্রকাশ, তখনই আমরা দেখেছি হিলারি ক্লিন্টন ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন, ট্রাম্প হিলারিকে অভিনন্দন জানিয়েছেন তার সহযোগিতা, তার কৃতিত্বের জন্য এতদিন ধরে প্রশাসনে থাকার ফলে। এবং ট্রাম্পের ভাষণটি, আপনি যেটি বলছিলেন যে ট্রাম্পের ভাষণটি ছিল একদম ভিন্ন ট্রাম্পের প্রতিফলন, যেটি আমরা শিরোনামেও দেখেছি। হ্যাঁ, সেটা তো আমরা দেখলাম যে যখন বিজয় বলে তাকে ঘোষণা করা হলো, মিডিয়া ঘোষণা করেছে তাকে যে সে বিজয় লাভ করেছে। এখন প্রতি উত্তরে ট্রাম্প যে যতখানি ভদ্রতা বজায় রাখা দরকার, তার চাইতেও বেশি ভদ্রতা বজায় রেখে উনি বক্তব্য দিয়েছেন, এবং তার শব্দ চয়ন, তার যে ভাষার ব্যবহার, সবকিছুতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে উনি অনেক পরিশীলিতভাবে একটা ওয়েলকাম অ্যাড্রেস দিয়েছেন এবং হিলারিকে মানে অ্যাকসেপ্ট করেছেন যে
হিলারি তাকে অভিনন্দন জানিয়েছেন, তার উত্তরে সেটাতেই শুরু করেছেন বক্তৃতা এখন। এবং সেখানে যে পয়েন্টসগুলো তিনি উল্লেখ করেছেন সবগুলি খুব সোবার, খুবই মার্জিত। তাতে মনে হয় না যে এই ট্রাম্প এতদিন যে বিতর্ক করেছেন, যে যুদ্ধ করেছেন, মানে বাকযুদ্ধ করেছেন, সেই ট্রাম্প আজকে এইভাবে বক্তৃতা দিতে পারেন, এটা কিন্তু ভাবা যায়নি। অর্থাৎ এখন এইখানে আমি গতকালকে পর্যন্ত মনে করেছি যে ট্রাম্প যেভাবে বক্তব্য দিচ্ছেন, যেভাবে নোংরামি করছেন, তাতে করে ডেমোক্রেটিক ইনস্টিটিউট হিসেবে আমেরিকান যে প্রতিষ্ঠান আমরা গর্ব করি যে গণতান্ত্রিক চর্চায় এই প্রতিষ্ঠানগুলো অনেক গুরুত্ব রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার মতো অবতারণা করেছেন। এবং উনি বলেছেন যে আমি নির্বাচনে জয়লাভ না করলে আমি নির্বাচন মানি না। মানে কি, এটা তো কোনো সংস্কৃতি হতে পারে না। কিন্তু আজকে সকালে, মানে আমরা যখন এখানে সকালে দেখলাম, তখন দেখলাম যে ট্রাম্প বলছেন যে আমি কোন দলের প্রেসিডেন্ট নই এবং আমি প্রতিটি আমেরিকানদের প্রেসিডেন্ট, এবং আমেরিকা গ্রেট নেশন, এবং সুতরাং আমরা সবাই একসাথে কাজ করব। এবং এই যে তার ঐক্যবদ্ধ হওয়ার যে তাগিদ, এবং ওই আগের পুরো বক্তব্যকে পুরোটাই নাকচ করে দেয়, অর্থাৎ আগে যা বলেছেন সবকিছুকে নাকচ করে দেয় তার এই বক্তব্য। এবং এই বক্তব্য আমার মনে হচ্ছে অত্যন্ত একজন জেন্টলম্যানের বক্তব্য, এই হচ্ছে বিষয়টা। এবং সেখানে মনে হতে পারে যে ওই যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে হয়তো টিকিয়ে রাখার জন্য তার দায়িত্ব অনেক বেশি বড় হয়ে দেখা যাবে। একটা কথা এটাও ঠিক যে অনেক সময় আমরা রাজনীতিতে ওই বিরোধী করার জন্য রাজনৈতিক বক্তব্য আর সরকারি বসে গেলে তখন তার অবস্থানটা ঠিক একই রকম থাকে না। যে ক্ষেত্রে আমরা আমাদের প্রতিবেশী ভারতের কথা মনে করতে পারি, যখন নরেন্দ্র মোদী জয়লাভ করে আসলেন তখন কিন্তু অনেকটা এরকম আশঙ্কা প্রকাশ করা গিয়েছিল যে বাংলাদেশের সাথে যেন কি অবস্থা হয় বাংলাদেশের নেইবার হিসেবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, নরেন্দ্র মোদী অত্যন্ত সংযত ব্যবহার করছেন এবং তার ভাষণ, তার কথাবার্তা অনেক পরিশীলিত, ওইরকম ওই উগ্রবাদিতা মনে হয় না। কিন্তু নির্বাচনের আগে কিন্তু ওইরকম মনে হয়েছে। আমার কাছে এখনো তাই মনে হয় যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ওই আগে যেরকম ছিল ট্রাম্পের বক্তৃতা এবং পরবর্তীকালে তার বক্তব্য একেবারেই ভিন্ন। সুতরাং এই সব কিছু মিলিয়ে হয়তো দেখা যাবে যে ট্রাম্প আমরা দেখতে চাই কি হবে। তো সব মিলে আমরা এখন একটু আমাদের দিকে আসি, যে সেটা হচ্ছে আমরা অনেক কিছু জায়গায় শিরোনাম দেখেছি, খবরের ভেতরে দেখেছি যে কোনো কোনো বিশ্লেষক বলছেন যে আমাদের কূটনীতিকে ঢেলে সাজাতে হবে, এমন কথা। আপনি এর যৌক্তিকতা কতখানি দেখেন, বা এটা কিসের ভিত্তিতে এমন মনে হতে পারে? আমাদের কূটনীতি, আমরা তো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানে রাষ্ট্রদূত মানে কিন্তু বলেছিলেন কিছুই হবে না। উনি বলেছেন নির্বাচনের ফলাফল যাই হোক বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না, মানে তাদের যে সম্পর্ক সেটা উনি প্রাণীকাট বলেছেন এই কথা। এবং এটাও তিনি একটা ফর্মুলা, মানে একটা ফর্মুলার কথা বলেছেন, রুটিন কথা বলেছেন। আসলে বিষয়টা কি, আমরা কতখানি মার্কিনদের কিংবা আমেরিকান গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা পাবো না, এটা ডিপেন্ড করে আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে সেটাকে বজায় রাখছি। কারণ আমাদের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের যে অর্জন এবং সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ব্যবহার, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ভূমিকা, এগুলো নানান রকম বিশ্লেষণ হতে পারে। কিন্তু টু কাট শর্ট, আমার মনে হয় যে ওই দীর্ঘ বিশ্লেষণে না গেলেও অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়তো ভালোই থাকবে। তবে সাধারণ জনগণের মনের মধ্যে একটি প্রশ্ন আছে যে বিশেষ করে অভিবাসী কেন্দ্রিক যে বিষয়টি, যে অনেক বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন, যাদের আত্মীয় স্বজন আছেন, তারা এক ধরনের অনিশ্চয়তা কথা মনে করেন। এটি একটি বড় হয়তো একটি শঙ্কার বিষয়। এখন এটা ডিপেন্ড করবে, কারণ আমেরিকার তো আবার দুটি হাউসে, তো তাদের যে কোনো ভবিষ্যৎ যে কোনো বিলের জন্য তাদের তো D2 করতে হবে, ওই হাউস কংগ্রেস এবং সিনেটে একই রকম ভাবে মানে উপস্থাপন করতে হবে। সুতরাং 2 বছর পরে কিন্তু এই হাউসের চেহারা পাল্টে যাবে, তখন কিভাবে বিহেভ করে এটা ট্রাম্পের জন্য বড় ধরনের কোশ্চেন। সুতরাং ট্রাম্পকে খুব মানে কৌশলী না হলে তার জন্য কিন্তু খুব সহজ হবে না। সেই জন্যে এটা একটা বড় ধরনের মানে তাকে অ্যাকোমোডেট করতে হবে আর কি। তো আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ নূর হোসেন দিবস। আমরা জানি যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বুকে পিঠে গণতন্ত্রের জন্য স্লোগান লিখে, গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক স্লোগান লিখে